আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতাবৃন্দ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইউপিডিএফ এর একজন বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে, যার হাতে হাতকড়া এবং গায়ে পুলিশের দেয়া পিপিই বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট সব ঠিক আছে, কিন্তু তার তো থাকার কথা জেলখানায়। তিনি বিরাট এই জনসভায় বক্তৃতা করছেন কি করে? সবচেয়ে আশ্চর্যের ও অবাক বিষয় হলো, তাকে বাতাস করছেন একজন পুলিশ অফিসার, কারণ সেই পুলিশ অফিসারও একজন পাহাড়ি উপজাতি। এহেন পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের উপজাতিরা স্বায়ত্তশাসন ও স্বাধীনতা চাইলে আমাদের আশ্চর্য হওয়াটাই আশ্চর্যের বিষয়। অপরদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোও এ সকল বিষয়ে টু শব্দটিও করছে না, অথচ উক্ত পার্বত্য অঞ্চলের উপজাতিদের দ্বারা রটিত বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ ঠিকই প্রচার করতে পারছে। হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, বর্তমান বিশ্বে মুসলমানের গোস্ত মুসলমান খায়, বাঙালির গোস্ত বাঙালি খায়, কিন্তু আর কেউ নিজ স্বজাতির গোস্ত খায় না। 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাঙালি জনসংখ্যা 51% এবং উপজাতি সংখ্যা 49%। হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, 2002 সাল থেকে 2008 সাল পর্যন্ত পার্বত্য অঞ্চলের প্রশাসনিক পদে বাঙালিরা 48% এবং উপজাতিরা 52% চাকুরি পেত। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই কোটা বা বৈষম্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিন্তু বর্তমান কথিত বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন পালাবদলে জেলা পরিষদ সহকারে অন্যান্য সকল প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বাঙালিরা নিয়োগ পাচ্ছে 30% এবং উপজাতিরা নিয়োগ পাচ্ছে 70%। এখন প্রশ্ন হলো, এটা কি কোটা বা বৈষম্য নয়? যদি মেধাবীরা একটু বুঝিয়ে দিতেন। অতি সত্বর যদি পার্বত্য অঞ্চলের প্রশাসনের সমতা না আনা হয়, তবে প্রশাসনিকভাবেই রাষ্ট্রীয় মদদে পার্বত্য অঞ্চলের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে। প্রশাসনিক চাকুরির কথা তো বললাম, এবার চলুন দেখি পার্বত্য অঞ্চলের ব্যবসার পরিস্থিতি কি। পার্বত্য অঞ্চলে কোনো বাঙালি 1 কোটি টাকার কাজ করলে সুপার ট্যাক্সের অধীনে 7% ট্যাক্স সরকারকে দিতে হয়। অপরপক্ষে পার্বত্য অঞ্চলের কোনো উপজাতিকেই সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে দরপত্রের মাধ্যমে বাঙালিরা কাজ পাবে কি করে, আর কাজ করবেই বা কি করে? চাকুরি ও ব্যবসা শেষে এবার চলুন দেখি জমি জমা ক্রয় বিক্রয়ের পরিস্থিতি কি। হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, আপনি একজন বাংলাদেশের নাগরিক হয়েও বাংলাদেশের পার্বত্য অঞ্চলে জমি ক্রয় করতে পারবেন না। অপরপক্ষে পার্বত্য অঞ্চলের একজন উপজাতি ইচ্ছে করলে আপনার বাড়ি ঘর জমি জমা সবকিছু ক্রয় করতে পারবে। এবার চলুন দেখি পার্বত্য অঞ্চলে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের মূল্য কতটুকু এবং সেখানকার স্থায়ী বাসিন্দা হবার ক্রাইটেরিয়া কি। পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দার সনদ নিতে হলে সেখানকার উপজাতীয় হেডম্যান, উপজাতীয় পৌর বা উপজাতীয় ইউনিয়ন চেয়ারম্যান এবং উপজাতীয় সার্কেল চিফ বা রাজার কাছ থেকে সনদ নিতে হবে, অন্যথায় কেউ পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাবে না। বর্তমানে পার্বত্য অঞ্চলে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কতটুকু মূল্য আছে, যখন শুধুমাত্র উল্লেখিত ব্যক্তিবর্গের কাছ থেকে সনদপত্র পেলে তা দিয়েই পাসপোর্ট করা সম্ভব? হ্যাঁ সুধী দর্শক শ্রোতাবৃন্দ, এত কিছুর পরও যখন দেশের একজন দায়িত্বশীল উপদেষ্টা বলে যে বাংলাদেশকে ভাগ ভাগ করে প্রাদেশিক সিস্টেম করতে হবে, তখন পার্বত্য অঞ্চলের উপজাতিরা আলাদা প্রদেশ হিসেবে স্বায়ত্তশাসন চাইলে অবাক হবার কি আছে? বরং এসবের দ্বারা তাদেরকে আরো উৎসাহিত করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, বেশ কয়েক বছর যাবৎ পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার বিভিন্ন প্রতিবেদনে যে সকল আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলে আসছিলাম, তার সবই যেন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে দেওয়া হচ্ছে ভিন্ন কোনো এক দেশের প্রেসক্রিপশন অনুযায়ী। ধন্যবাদ সুধী দর্শক শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।